বাংলা সাহিত্যে গোয়েন্দা গল্প বললে ফেলুদা, ব্যোমকেশের নাম আমরা সবাই বলি, কিন্তু সাহিত্যক্ষেত্রে তাঁদের আবির্ভাবের বহু আগে একজন পুলিশ অফিসার তার নিজের কর্মজীবনের অভিজ্ঞতা লিপিবদ্ধ করেছিলেন 19 শতকের শেষ ভাগে। তার নাম প্রিয়নাথ মুখোপাধ্যায়। প্রিয়নাথ 1878 থেকে 1911 সাল পর্যন্ত টানা 33 বছর পুলিশের চাকরি করেন এবং সেই সাথে তার অভিজ্ঞতাকে লেখনীর মাধ্যমে গল্পের আকারে তুলে ধরতে থাকেন পাঠকের সামনে। 19 শতকের শেষ ভাগে প্রকাশিত হতে থাকে একটি পত্রিকা যার নাম দারোগার দপ্তর। প্রিয়নাথ মুখোপাধ্যায় রচিত গোয়েন্দা কাহিনীগুলি প্রকাশিত হতো এই পত্রিকায়। সে আমলে দারোগার দপ্তর প্রভূত জনপ্রিয়তা অর্জন করে। 19বিংশ শতাব্দীর পুলিশি ব্যবস্থা, সেই আমলের ক্রাইম, তদন্তের পদ্ধতি সম্বন্ধে অনুসন্ধিৎসু পাঠকের মনের জিজ্ঞাসা মেটাতে পারে এই কাহিনীগুলো। আজ আপনাদের জন্য আমাদের নিবেদন প্রিয়নাথ মুখোপাধ্যায়ের লেখা গল্প খুন না চুরি। পরের দিন সকালবেলা সব কাজকর্ম ত্যাগ করে আগে সেই সন্ন্যাসীদের দেখতে গেলাম। যে ঘরে তাদেরকে বন্দি রাখতে বলেছিলাম তার দরজায় দুজন প্রহরী ছিল। সন্ন্যাসীরা কি করে এবং তাদের কথাবার্তা শোনার জন্য দুজন প্রহরীকে আমি গত রাত্রে নিয়োগ করেছিলাম। প্রহরীদের মুখে যা শুনলাম তাতে তাদের উপর কোনরূপ সন্দেহ করা যায় না। তারা বলল, স্যার, সন্ন্যাসীরা কোনো কথা বলেনি। যেখানে বসতে বলা হয়েছিল সারা রাত সেখানে চোখ বন্ধ করে বসেছিল। ঘরে একটা সামান্য আলো দেওয়া হয়েছিল, কিন্তু এক মুহূর্তের জন্যও না চোখ খুলে দেখেনি স্যার। আগে স্যার, কথা বলা তো দূরে থাক, কেউ একটা শব্দ পর্যন্ত করেনি। অথচ গৌরীর মুখে যা শুনলাম তাতে তো তাদের উপরই ভয়ানক সন্দেহ হয়। এ কি রহস্য রে বাবা! একজন সন্ন্যাসীর মুখে শুনলাম শোভন সিং তাদের পরিচিত। শোভন সিং বলেছিল ওই সন্ন্যাসী তার পরম শত্রু, এতদিন সুবিধে পায়নি বলে কোনো অপকার করতে পারেনি। সন্ন্যাসী কিন্তু সে কথা স্বীকার করল না। তবে কি সন্ন্যাসী তিনজন নির্দোষী? আমি কি অন্যায় সন্দেহ করে তাদেরকে আটকে রেখেছি? যদি তাই হয় তাহলে আমার যথেষ্ট পাপ হয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু গৌরীর কথাই বা কেমন করে মিথ্যে বলা যায়? গৌরীর বয়স 14-15 বছরের বেশি হবে না। এই বয়সে সে যদি এত মিথ্যে সুন্দর করে সাজিয়ে বলতে পারে, তাহলে বড় হলে সে কি করবে সেটা বলা যায় না। এইসবই চিন্তা করছিলাম। চিন্তা করে আমি সন্ন্যাসীদের কাছে গেলাম। দেখলাম তখনও তাদের চোখ বোঝা। একবার তাদের জিনিসপত্রগুলো দেখবার ইচ্ছে হলো, কিন্তু সন্ন্যাসীদের আর কি জিনিস থাকতে পারে? যারা সংসার ত্যাগ করে দিয়েছে, যারা মন থেকে বাসনা দূর করেছে, তারা আবার সঞ্চয় কি করবে? তবে যদি ভণ্ড হয় তাহলে কিছু পেলেও পেতে পারি। এটা ভেবেই আমি তাদের পরিচ্ছদ, কমণ্ডলু প্রভৃতি যা যা ছিল সবকিছু একটু দেখলাম। সবকিছু ভালোভাবে দেখার জন্য আদেশ করলাম। যে দুজন কনস্টেবল প্রহরী ছিল তারা তখনই আমার আদেশ পালন করল, কিন্তু আমার উদ্দেশ্য সফল হলো না। ভেবেছিলাম যদি 2-1খানা গয়না বের করতে পারি তাহলেই তারা নিশ্চয়ই রূপসীকে খুন করেছে, কিন্তু সেরম কিছুই দেখতে পাওয়া গেল না। এই সমস্ত গোলযোগে সন্ন্যাসীদের ধ্যান ভেঙে গেল। আমি তখন বাকি সকলকে সেখান থেকে দূর করে গত রাত্রে যার সঙ্গে কথা বলেছিলাম তাকে বললাম, শোভন সিং তোমার নামে যা দোষারোপ করেছে তাতে তোমার ফাঁসি হবে, বুঝলে? যদি নিজের মঙ্গল চাও তাহলে যা যা জানো সব সত্যিটা প্রকাশ করে দাও। শোভন সিং আমাকে বলেছেন যে তুমি তার পরম শত্রু এবং আর কোনো উপায়ে প্রতিশোধ নিতে পারোনি বলে অবশেষে তার একমাত্র মেয়েকে তুমি খুন করেছ। তার গায়ের প্রায় 2000 টাকার গয়না তুমি অপহরণ করেছ। শোভন সিংয়ের মুখে শুনেছিলাম সেই সন্ন্যাসীর নাম ভজন সিং। সত্যি মিথ্যে জানবার জন্য আমি সন্ন্যাসীকে নাম জিজ্ঞাসা করলাম। সন্ন্যাসী উত্তর দিল, সত্যি তার নাম ভজন সিং।
আমার কথা শুনে ভজন সিং হেসে উঠল। আমি তার শত্রু? না মশাই, না। সংসার বিরাগী সন্ন্যাসী কারো শত্রুতা আচরণ করে না। এ জগতে আমারও শত্রু কেউ নেই, আর আমিও কারো শত্রু নই। যেমন করলে আপনার বিশ্বাস হয় আপনি স্বচ্ছন্দে তাই করুন। আমার তাতে কোনো রকম ক্ষতি বাড়বে না। জীবন ক্ষণস্থায়ী, আজ হোক বা দুদিন পরে হোক, কোনো না কোনো দিন তো আমাকে মরতেই হবে। আমি শুনেছি তুমি অল্প দিনেই বৈরাগী হয়েছ। এখনকার কথা বলছি না, অনেক আগে যখন তুমি সংসারে ছিলে তখনকার কথা জিজ্ঞাসা করছি। শোভন সিংয়ের সঙ্গে তোমার কেমন সম্পর্ক আছে? কেনই বা তুমি সংসার ছেড়ে সন্ন্যাসী হলে? বলছি 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 সব কথা আমি বলছি। যদি একান্তই শুনতে চান শুনুন। দেখুন, আমি আগেই বলেছি আমার নাম ভজন সিং। আমি আমার বাবার একমাত্র ছেলে। অল্প বয়সেই আমি মাকে হারিয়েছি, তাই আমি আমার বাবার বড় আদরের ছিলাম। আমার এক জ্ঞাতি বোন ছিল। বাবা মা হারা হওয়ায় সে আমাদের বাড়িতেই প্রতিপালিতা। তার সঙ্গে শোভন সিং এর বিয়ে হয়। শোভন সিং সম্পর্কে আমার ভগ্নিপতি হলেও শোভন সিং আমাকে দেখতে পারত না। আমিও তার সঙ্গে মিশতাম না। ক্রমে এই মনোবিবাদ বাড়তে লাগলো। আমি তার ছায়াও স্পর্শ করতাম না। শোভন সিং কিন্তু আমার অপকারের চেষ্টা করতে লাগলো। সুবিধা পেলেই সে আমার অনিষ্ট করতে লাগলো। এই সময় হঠাৎ হৃদরোগে আমার বাবা মারা যান। যখন আমি তার সমস্ত সম্পত্তির অধিকারী হলাম, তখন থেকেই শোভন সিং এর মতিগতি ফিরতে লাগলো। উপযাজক হয়ে আমার সঙ্গে দেখা করলো। কত মিষ্টি কথায় সে আমাকে সান্ত্বনাও দিল। তারপর নিজের অসদাচরণের জন্য বারবার আমার কাছে ক্ষমা চাইল। শোভন সিং এর তখনকার অবস্থা ও কথাবার্তা শুনে আমার মনে কেমন বিশ্বাস হলো। আমি তার বশীভূত হলাম। ক্রমে ঘনিষ্ঠতা হলো। আমরা দুজনে মিলে জুয়ার দলে মিশলাম। তারপর যা ঘটল তার বলবার নয়। অল্প দিনের মধ্যেই আমি নিঃসম্বল হয়ে পড়লাম। বাবার বহু কষ্টে জমানো প্রায় লক্ষাধিক টাকা জুয়া খেলে জলে ফেলে দিলাম। আমার দৃঢ় বিশ্বাস তার বেশিরভাগই ওই শোভন সিং এর উদর পূর্ণ করেছিল। আমাকে নিঃস্ব করেও শোভন সিং এর তৃপ্তি হলো না। সে আমাকে চোর বলে ধরিয়ে দিল। সৌভাগ্যক্রমে দুজন ভদ্রলোক সাক্ষী ছিলেন বলেই সে যাত্রায় আমি বেঁচে গেলাম। এইভাবে নানা কারণে মনে কেমন আমার বৈরাগ্য উপস্থিত হলো। আমি সংসার ছেড়ে গুরুর কাছে গেলাম। সেখানে দীক্ষা নিয়ে সেই নির্জন বনে সাধনা করতে থাকি। কিছুদিন হলো এই দুজনের ইচ্ছায় আমাকে এখানে আসতে হয়েছে, কিন্তু এখানেও নিস্তার নেই দেখছি। শোভন সিং আমাকে প্রাণে মারবার চেষ্টা করছে, কিন্তু তাতে সন্ন্যাসীর কি করবে? এই বলে সন্ন্যাসী থামল। সে যেভাবে কথাগুলো বলল তাতে তার কথা অবিশ্বাস করতে পারলাম না। তার কথাবার্তায় তাকে বিদ্বান এবং মহাশয় ব্যক্তি বলেই বোধ হলো, এবং এতক্ষণ যে তার প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করা হয়নি সেজন্য আমি মনে মনে অনুতপ্ত হলাম। আমি তখন অতি বিনীতভাবে বললাম, শোভন সিং আপনাকেই তার মেয়ের খুনি বলে সন্দেহ করছে।
এবং তার কথা মতো আমি আপনাদের গ্রেপ্তার করতে বাধ্য হয়েছি। কিন্তু এখন আপনার মুখে যে সমস্ত কথা শুনলাম তাতে তাতে আমার অবিশ্বাস নেই। কিন্তু তাহলেও আমি এখন আপনাকে মুক্তি দিতে পারবো না। যতদিন না আপনার বিচার হয় ততদিন এইভাবেই থাকতে হবে আপনাকে। শোভন সিংয়ের ভাগ্নি গৌরী আপনাকে দেখেছিল। আমি এখনই তাকে এখানে ডাকছি। যদি সে ঠিকঠাক শনাক্ত করতে পারে তাহলে বিচারে কি হয় বলা যাবে না। আমার কথা শুনে সন্ন্যাসী ভজন সিং ঈষৎ হাসলেন। মৃত্যুর জন্য ভয় আমি করি না। যদি অদৃষ্টে থাকে তবে এই অপঘাত মৃত্যুও কেউ রোধ করতে পারবে না। কিন্তু দেখছি আপনি ব্রাহ্মণ সন্তান। দেখবেন ভুলবশত একজন নিরীহ ব্রাহ্মণের মৃত্যুর কারণ যেন আপনি না হন। কেমন? আমি যথাসাধ্য চেষ্টা করব যাতে প্রকৃত দোষীকে গ্রেপ্তার করা যায় আর আপনাকে মুক্ত করা যায়। তার জন্য প্রাণপণ চেষ্টা করব আমি। তবে তবে ভবিতব্যের কথা কে বলতে পারে বলুন? এমন ক্ষমতা তো আমার নেই। সন্ন্যাসী ভজন সিংয়ের কাছ থেকে আমি বিদায় নিলাম। তখনই একজন লোককে শোভন সিংয়ের বাড়িতে পাঠিয়ে দিলাম। দুজন উপযুক্ত লোককে সন্ন্যাসীদের আড্ডায় গিয়ে তাদের ঘরটা সার্চ করার আদেশ দিলাম এবং আর একজনকে লাল সিংয়ের কাছে পাঠিয়ে দিলাম। সন্ন্যাসী গ্রেপ্তার হয়েছে শুনে শোভন সিং ভাগ্নিকে নিয়ে কিছুক্ষণ পরেই আমার কাছে এসে উপস্থিত হল। আমি গৌরীকে সেই সন্ন্যাসীদের কাছে নিয়ে গেলাম। গৌরী তাদেরকে দেখেই চিৎকার করে সেখান থেকে পালিয়ে শোভন সিংয়ের পিছনে গিয়ে আশ্রয় নিল। তার ভাবগতিক দেখে আমি স্পষ্টই বুঝতে পারলাম যে সেই সন্ন্যাসী তিনজনকেই দেখেছিল। শোভন সিং আমার কাছে যথেষ্ট কৃতজ্ঞতা স্বীকার করল। এক রাতের মধ্যে খুনিদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে সে আমার যথেষ্ট সুখ্যাতি করল। কিন্তু আমার সেই সমস্ত খুব একটা ভালো বোধ হলো না। আমিও মিষ্টি কথায় তাকে বিদায় দিলাম আর বললাম, প্রয়োজন হলে খবর পাঠাবো। শোভন সিং চলে গেল। প্রায় 1 ঘন্টা পরে যে দুজন লোককে সন্ন্যাসীদের ওই বাসস্থানে সার্চ করার জন্য পাঠিয়েছিলাম তারাও ফিরে আসলো এবং 1 ছড়া সোনার হার আমার হাতে এনে দিল এবং দিয়ে বলল যে তারা সেই ঘরটা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু এই 1 ছড়া সোনার হার ছাড়া আর কিছুই দেখতে পায়নি। হার ছড়া হাতে নিয়ে আমি তাদেরকে বিদায় জানালাম। পরে এক মনে ওই সব বিষয় নিয়ে চিন্তা করতে লাগলাম। ভাবলাম, সন্ন্যাসীর কথা কোনোভাবেই অবিশ্বাস করা যায় না। তিনি শোভন সিং সম্বন্ধে যা বলেছেন তাও সত্যি বলেই মনে হয়। লোকটা তাকে উৎপীড়িত করতে প্রাণপণে চেষ্টা করেছে এবং এখনো যে করবে তাতে আর আশ্চর্য কি। কিন্তু এই হার ছড়া কোথা থেকে এলো? গত রাত্রে আমি নিজে খুঁজে দেখেছিলাম, কিন্তু কই, তখন তো কিছুই দেখতে পাইনি। অতি সামান্য সময়ের মধ্যেই যখন হার ছড়া খুঁজে পেয়েছে তখন এটা ছাড়া আর বিশেষ কিছু লুকানো ছিল তা বলে মনে হয় না। এই কি রহস্য? তবে কি সত্যি সত্যি সন্ন্যাসী হয়ে মেয়েটিকে মেরে ফেলল? কিছুক্ষণ এইসব চিন্তা করে আমি স্থির করলাম, সন্ন্যাসী নিশ্চয়ই সত্যি কথা বলেছে। শোভন সিং লাল সিংয়ের সঙ্গে যেমন ব্যবহার করেছে তাতে তাঁকেই শট ও প্রতারক বলেই মনে হয়। এমন অনেক দেখা গেছে যে প্রকৃত দোষী অন্যের ঘাড়ে দোষ চাপানোর জন্য এমন অনেক উপায় অবলম্বন করে। শোভন সিং যে ধরনের মানুষ তাতে তার পক্ষে এটা অসম্ভব কিছু নয়। এইসব ভাবছি, এমন সময় লাল সিং সেখানে এসে উপস্থিত হলেন। আমি তাকে সমস্ত কথা প্রকাশ করলাম। তিনি সবটা শুনে অত্যন্ত আশ্চর্য হলেন। বললেন, দেখুন, আপনি যে অনুমান করেছেন সেটা সম্পূর্ণই সত্যি। শোভন সিং অত্যন্ত চালাক, আর তিনি না পারেন এমন কাজ খুব কম। সেই গত রাতে আপনার ফিরে আসবার পর কোনো রকমে এই হার ছড়াটা সেখানে রেখে এসেছে। যদি সেটা না হবে তাহলে আপনি কাল রাতে এই হারটাই পেতেন।
যদিও আমি ভালোভাবে খোঁজাখুঁজি করবার অবকাশ পাইনি, সেই জন্য যাকে যখন দুজন লোক এত অল্প সময়ের মধ্যে এই হার খুঁজে বের করতে পারল, তখন আমি যে একেবারেই দেখতে পেলাম না, এটাও বিশ্বাসযোগ্য হচ্ছে না। হার ছড়া নিশ্চয়ই তখন সেখানে ছিল না, পরে হয়তো গিয়ে রেখে দেওয়া হয়েছে। হ্যাঁ, এইটা ঠিক বলেছেন। আমার বিশ্বাস রূপসী এখনো জীবিতই আছে, কেবল আমাকে ফাঁকি দেবার জন্যই এই মিথ্যে কথাটা চারদিকে প্রচার করে বেরিয়েছে। বিয়ে না দিলে পাছে আমার টাকা ফেরত দিতে হয়, এই ভয়ে নিজের মেয়ের মৃত্যুর খবর চারদিকে বলে বেড়াচ্ছে। আমারও সেরকম মনে হচ্ছে, কিন্তু কিন্তু যে বুড়ি মানুষটা গৌরী আর রূপসীকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল, সে তাহলে কে? তাকে ধরতে না পারলে এ রহস্য ভেদ করা খুবই কঠিন হবে। আপনি কি সেই বুড়িকে চেনেন? কোনোভাবে অনুমান করতে পারছেন? লাল সিং কিছুক্ষণ চুপ করে রইল, কোনো উত্তর দিল না। এক মনে যেন কি একটা ভাবছে সে। তারপর হঠাৎ হেসে উঠল। রূপবতী পত্নী সত্ত্বেও শুনেছি শোভন সিং আর একটা বেশ্যার প্রেমে মুগ্ধ হয়েছিল। সে তারই ওই সমবয়স্ক, দেখতে নেহাত মন্দ নয়, কিন্তু তার বউয়ের সঙ্গে কোনোভাবেই তার তুলনা করা চলে না। তবে এছাড়া আমি আর তেমন কোনো মেয়ের সঙ্গে শোভন সিং এর ঘনিষ্ঠতা আছে কিনা জানি না। একে বেশ্যা, তাতে আবার বয়সও হয়েছে, বুঝতে পারছেন? তার উপর তার অবস্থাও এখন হীন হয়ে পড়েছে। সুতরাং তাকে যে বুড়ির মতোই দেখাবে এ আর আশ্চর্য কি? কিংবা সে হয়তো ওই বৃদ্ধার ছদ্মবেশ নিয়ে থাকবে, কেননা গোপনে ওই মেয়েদেরকে ভুলিয়ে নিয়ে যাওয়া খুব একটা বড় সহজ ব্যাপার তো নয় মশাই। আর যে সে লোকের ওপর এমন কাজের ভার দেওয়া যায় না। আমার বোধ হয় সেই মাগিরই এই কাজ, বুঝলেন? আপনি তার বাড়ি জানেন? চেষ্টা করলে ঠিক বের করব। শুনেছিলাম ওই মেছুয়া বাজারে তার বাড়ি, আর তার নাম কামিনী। আমি সন্তুষ্ট হলাম, তাকে কামিনীর সন্ধান করতে বললাম। লাল সিং তখনই ওখান থেকে চলে গেল। বেলা প্রায় 4টের সময় লাল সিং আবার আমার কাছে এলো। তার মুখ দেখে আমি বুঝতে পারলাম যে সে কাজে সফল হয়েছে। লাল সিং আমার কাছে এসে বসল। সে কামিনীর সন্ধান পেয়েছে। বয়স খুব একটা বেশি না হলেও বাতে তাকে বৃদ্ধ করে দিয়েছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম তিনি কামিনীর পরিচিত কিনা। লাল সিং বললেন, বহুদিন আগে একবার আমি ওই কামিনীর বাড়িতে গিয়েছিলাম, তারপর থেকে তার সঙ্গে আমার আর দেখা হয়নি। লাল সিংয়ের কথা শুনে আমি তখনই ছদ্মবেশ পরিধান করলাম এবং তাকে নিয়ে একখানা ভাড়াটে গাড়িতে চড়ে বসলাম। কামিনীর বাড়ি থেকে কিছুটা দূরে আমরা গাড়িটা রাখলাম এবং গাড়ি থেকে নামলাম। তারপর ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেলাম। যখন বাড়ির কাছে এসে উপস্থিত হলাম তখন প্রায় সন্ধে। সেদিন শনিবার। আমি বেশ বাবু সেজে গিয়েছিলাম। একে শনিবার সন্ধেবেলা, তার উপর আমি একজন নব্য বাবু। তাতে আবার আমি অতি ধীরে ধীরে একটা বাড়ির বারান্দার দিকে দেখতে দেখতে যাচ্ছি। এতগুলো কারণ যখন একত্রিত হলো তখন কাজ না হয়ে আর যায় কোথায়। একজন আধা বাবু গোছের লোক তখনই আমাদের কাছে এসে উপস্থিত হলো। তিনি বললেন, বাবু, ওই বাড়িতে যাবেন? আমি নিয়ে যাচ্ছি, আসুন আসুন আসুন, আমার সঙ্গে আসুন। আন্তরিক সন্তুষ্ট হয়ে আমি বেশ হাসলাম। ও বাড়িতে মানুষের মতো কে আছে? ওই তো সব বসে আছে। আগন্তুক ঠকবার পাত্র নয়। সেও হেসে আমাকে বলল, বাবু, আপনি রসিক বটে, কিন্তু এই সমাজের আধারে এত দূর থেকে কি ভালো দেখা যায়? বাড়ির ভিতর চলুন। আমি বুঝলাম আগন্তুক দালাল, কিছু পাবার প্রত্যাশায় আমাকে নিয়ে যেতে চায়।
বাড়ির ভেতরে যাওয়া যুক্তিযুক্ত নয় মনে করে আমি বাইরেই কামিনীর সঙ্গে দেখা করতে ইচ্ছা প্রকাশ করলাম। লোকটাকে বললাম, বাপু, তুমি আমাকে যা মনে করছো আমি কিন্তু তা নয়। তবে যখন আমার কাছে এসেছো তখন যদি আমার একটা কাজ করো আমি তোমাকে সন্তুষ্ট করব। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কি কাজ করতে হবে আপনি শুধু বলুন। ওই বাড়িতে কামিনী নামে একটা মেয়ে মানুষ আছে, জানো তো? আমার কথা শুনে সে মুখ বিকৃত করল, কিন্তু তখনই আত্মসম্বরণ করে বলল, আগে হ্যাঁ জানি বলতে, আগে ছিল ভালো, এখনো বাতে পঙ্গু। কামিনীকে কোনোভাবে আমার কাছে নিয়ে আসতে পারো? আমি বাড়ির ভিতরে গিয়ে তার সঙ্গে দেখা করতে পারবো না। আমার কথা শুনে লোকটা কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, কিন্তু বাবু, কি বলে ডেকে আনবো? আপনাকে কি সে চেনে? আমাকে সে চেনে না, কোন রকম কৌশল করে তাকে আনতে হবে। ঠিক আছে, কোথায় দেখা করবেন বলুন? এই রাস্তায়? না না, তারও উপায়টা তোমাকেই বের করতে হবে। আমি কি উপায় করি? তোমাদের এখানে কোনো ঘর নেই? আচ্ছা 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 আচ্ছা, কিন্তু সেখানে নিয়ে গেলে সকলকে অংশ দিতে হবে যে। আমরা 4 জনে ঘর ভাড়া নিয়েছি তো। ভালো কথা, আমি প্রত্যেকেই দেব কিছু কিছু। তুমি কামিনীকে সেখানে নিয়ে যাও। আপাতত সেই ঘরটা আমাদেরকে একটু দেখিয়ে দাও। তাদের আড্ডার কাছে আমরা পৌঁছে গেলাম। লাল সিংকে নিয়ে আমি সেই ঘরের ভেতরে প্রবেশ করলাম, গিয়ে বসলাম। যার সঙ্গে আমার দেখা হয়েছিল তাকেই কর্তা বলেই আমার মনে হলো। সে সবাইকে চুপি চুপি আমাদের সেখানে যাবার কারণ বুঝিয়ে দিল। পুরস্কারের কথাও ভুলল না। লাভের আশা পেয়ে সকলেই খুব আনন্দ পেল এবং আমাদের যথেষ্ট সম্মান প্রদর্শন করতে লাগলো। আধ ঘন্টার মধ্যেই কামিনীকে নিয়ে ওই ব্যক্তি আমাদের কাছে আসলো। তখন আর যারা লোকজন ওখানে ছিল তারা বিভিন্ন অছিলায় সেখান থেকে বেরিয়ে গেল। অবশেষে যে কামিনীকে সঙ্গে করে নিয়ে এসেছিল সেও তামাক আনবার অছিলায় সেখান থেকে বেরিয়ে পড়ল। আমি দেখলাম কামিনীর বয়স প্রায় 40 বছর হলেও তাকে বৃদ্ধা বলা যায়। যে কারণেই হোক সে সোজা হয়ে দাঁড়াতেই পারে না। কোমর বাঁকিয়ে শরীরের উপরের অংশ নিচু করে রয়েছে। তার মাথার চুল বেশিরভাগটাই পেকে গেছে। শরীরের মাংস বেশ শিথিল হয়েছে। চোখ কোটরে ঢুকে গেছে। অনেক কষ্টে আমার দিকে মুখ তুলে কামিনী জিজ্ঞাসা করল, কি বাবা, তুমি ডেকে পাঠিয়েছিলে? ছেলে মেয়ে ধরার ব্যবসা কবে থেকে আরম্ভ করেছো? হ্যাঁ, কি বলো কি? কামিনী আমার কথা শুনে চিৎকার করে উঠল। অনেক কষ্টে আত্মসম্বরণ করে বলতে শুরু করলো, আমি কি এসব বলছো বাবা? আমি কানে একটু কম শুনি বাবা, একটু বলবে আবার? আমি চিৎকার করে পুনরায় ওই একই কথা বললাম। এবার সে তখনই কাঁদো কাঁদো সুরে উত্তর দিল, কোন ভালো খাকি আমার নামে লাগিয়েছে? হ্যাঁ, তার সর্বনাশ হোক, তার সর্বনাশ হোক। অনেক কষ্টে আমার হাসি সম্বরণ করে আমি বললাম, আমি স্বচক্ষে দেখেছি, কেউই আমাকে তোমার নামে কোনো কথা বলেনি। কেন কেন বাজে গালাগালি দিচ্ছ? কামিনী আমার কথায় যেন শিউরে উঠল, কিন্তু সে আবারও আত্মসম্বরণ করে হাসতে হাসতে আমার দিকে তাকালো। ও সকল কথা নিয়ে কি তামাশা করা ভালো দেখায়? তুমি না হয় ভালো মানুষের ছেলে, কোনো কথা বলবে না, কিন্তু কথায় কথায় 5 কান হলে তো সর্বনাশ বাবা। এবারে কার মনে কি আছে সেটা আমি কি করে জানি বলো তো? আমি বলি কি, ছেড়ে দাও ছেড়ে দাও, ওসব কথা ছেড়ে দাও। এখন যে জন্য ডেকেছো সেটাই বলো তো।
আমি কামিনীকে কাছে টেনে এনে চুপি চুপি বললাম, আমাকে বড় সহজ লোক মনে করো না। আমাকে এখনো কি চিনতে পারোনি? যদি বাঁচবার ইচ্ছে থাকে তাহলে সবটা আমাকে বলে ফেলো, তা না হলে তোমার জেল হবে। কিন্তু মেয়ে মানুষ বলে ছেড়ে দেব না। কামিনীর মুখ শুকিয়ে গেল আমার কথা শুনে। ভয়ে তার সারা শরীর কাঁপতে লাগলো। কিছুক্ষণ তার মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না। তার মাথা ঘুরতে লাগলো। সে আর দাঁড়াতে না পেরে আমার পায়ের তলায় বসে পড়ল। আমি তখন বললাম, যখন কাজটা করেছিলে তখন এই সব কথা ভেবেছিলে? এখন আবার কাঁদা হচ্ছে। জানো নাকি, ইংরেজ রাজত্বে দোষ করলে শাস্তি পেতেই হবে। কোনো নিষ্কৃতি নেই, তোমায় শাস্তি পেতেই হবে। আমার কথায় কামিনী কেঁদে উঠল। পরে হাত জোর করে বলল, দোহাই বাবা, দোহাই, আমার বেশি দোষ নয় বাবা, আমার বেশি দোষ নয়। ওই পেটের দায়ে একটা হতভাগা সন্ন্যাসীর কথায় আমি মেয়ে দুটোকে তার কাছে নিয়ে গিয়েছিলাম বাবা। কে জানতো যে এমনটা হবে? এই থামো, থামো বলছি। কান্না বন্ধ করো। আমি যা বলছি শোনো, আর তার ঠিক ঠিক উত্তর দাও। দুটো মেয়েকে নিয়ে গিয়েছিলে বটে, কিন্তু একটা তো ফিরে আসেনি। একটা ফিরে এসেছে, আর একজন কোথায় গেল? তার কি হলো? কেমন করে বলি? সেই মেয়ে দুটো তার কাছে দিয়ে তো আমি চলে এসেছিল। কত টাকা পেয়েছিলে? 10 টাকা। কে দিল? সেই সন্ন্যাসী। তাকে দেখালে চিনতে পারবে? দেখলেই চিনতে পারবো। সব কথা আমাকে গোড়া থেকে খুলে বলো, কিন্তু সাবধান, সাবধান, মিথ্যে কথা কিন্তু বলবে না। যদি একটাও মিথ্যে কথা বলেছো এটা আমি জানতে পারি, তাহলে তোমার জেল হবে। কিন্তু না বাবা, না, আমি মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না। আমি বলছি তো, সন্ন্যাসীর কথায় রাজি হয়ে আমি মেয়ে দুটোকে ধরবার চেষ্টা করি। 2-3 দিন তাদের বাড়ির কাছে কাছে ঘুরেও ধরতে পারিনি তো। শেষে একদিন ভোরে দুজনে মিলে বাড়ি থেকে বেরিয়েছিল। আমি তখন ওদের পিছু নিই। আর যখন তারা পদ্মপুকুরের ধারে গেল, তখন আমি কৌশলে আরক মিশানো 2টো জবা ফুল তাদের নাকের কাছে ধরি। আর এই ফুলের গন্ধে তারা কেমন যেন পাগল হয়ে যায়। আর তখন আমি যা যা বলি ওরা তাই তাই করতে থাকে। আর এই সুবিধা পেয়ে তারা আর কোনো কথা বলে না। আমি তাদের একটা গাড়িতে করে ওই সন্ন্যাসীর কাছে নিয়ে যাই। তারপর সন্ন্যাসীর কাছ থেকে টাকা নিয়ে ঘরে ফিরে আসি। আমি সত্যি বলছি, ওই মেয়ে দুটোর কি হলো আমি জানি না বাবা। দুটো মেয়েকেই কি ধরার কথা ছিল? না, কেবল একজনকে। কিন্তু যখন দুজনে একসঙ্গে ছিল তখন তো দুজনকেই আমাকে ধরতে হলো। দুজনকেই তো আমি ধরে নিয়ে গেলাম। তাই মেয়ে দুটো সন্ন্যাসীর কি দরকারে লেগেছে? জানি না বাবা, জানি না, সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। তবে শুধু শুনেছি সেই সন্ন্যাসী নাকি কাপালিক, অনেক নরহত্যা করেছে। আমি শুধু এতটুকুই জানি বাবা, আর কিছু জানি না। তুমি জেনে শুনে ওই দুটো মেয়েকে তার হাতে তুলে দিলে? কি করি বলো? নিজের পেট কাটলে তো আর জ্ঞান থাকে না, তাই না? আচ্ছা আচ্ছা, হয়েছে, থামো থামো। আচ্ছা বলো তো, শোভন সিংকে চেনো? কে শোভন সিং? না, আমি তাকে চিনি না। কামিনীর কথা শুনে আমি লাল সিংয়ের দিকে তাকালাম। তিনি আমার অভিপ্রায় বুঝে কামিনীর দিকে তাকালেন। এই কামিনী, দেখো, ইনি কিন্তু তোমার আগের সব কথাই জানেন। এই তুমি যে এক সময় শোভন সিং এর রক্ষিতা ছিলে, ইনি কিন্তু সেটাও শুনেছেন। এখন তুমি মিথ্যা বলছো। কামিনী আমার মুখের দিকে তাকিয়ে কিছু একটা বলতে চেষ্টা করলো, কিন্তু পারল না। আমারও তা শুনবার ইচ্ছা ছিল না। আমি বললাম, কামিনীকে এখনই আমার সঙ্গে থানায় যেতে হবে।
আমার কথায় কামিনী ভয় পেল। সে কাঁদতে শুরু করল। আমি মিষ্টি কথায় কামিনীকে সান্ত্বনা দিলাম। কামিনী, কামিনী, তোমার কোনো ভয় নেই। যদি দোষ না করে থাকো এখনই মুক্তি পাবে। কামিনী আমার শ্লেষ বাক্য বুঝতে পারল না। আমার কথা বিশ্বাস করে লাল সিং যে গাড়িটা ভাড়া করে এনেছিল আমাদের সঙ্গে সেই গাড়িতে উঠে বসল। আড্ডার সমস্ত লোককে পুরস্কার দিয়ে আমাদের কোচম্যানকে থানায় যেতে আদেশ করলাম। থানায় এসে কামিনী ভজন সিংকে শনাক্ত করল। সে বলল তারই পরামর্শ মতো সে দুজন মেয়েকে ভুলিয়ে তার কাছে নিয়ে গিয়েছিল এবং এই কাজের জন্য সন্ন্যাসী তাকে 10 টাকা দিয়েছে। সৌভাগ্যক্রমে সন্ন্যাসী 3 জন তখন ধ্যানে নিমগ্ন ছিল। কেউই কামিনীর কথা শুনতে বা বুঝতে পারল না। মেয়ে দুটোকে ভুলিয়ে নিয়ে যাবার জন্য কামিনীকেও গ্রেপ্তার করা হলো। যতদিন না বিচার শেষ হয় ততদিন তাকে হাজতেই থাকতে হবে এবং সেই ব্যবস্থাই করা হলো। কামিনী অনেক কান্নাকাটি করল, অনেক কাকুতি মিনতি করল, অনেক গালাগালি দিল, কিন্তু কিছুতেই কিছু হলো না। এই সমস্ত কাজ সম্পন্ন করতে সন্ধে হয়ে গেল। আমি নির্জনে একা বসে এই অদ্ভুত রহস্যের বিষয়ে চিন্তা করতে লাগলাম। ভাবলাম, তবে কি সত্যি সত্যি সন্ন্যাসীরা রূপসীকে মেরে ফেলেছে? কামিনী যখন ওই সন্ন্যাসীকে শনাক্ত করল, যেভাবে কামিনী তার কথা বলল তাতে তার কথা মিথ্যে বলে মনে হয় না। অথচ সন্ন্যাসী আমাকে যা বললেন তাতে তার কথাতেও তো অবিশ্বাস করা যায় না। তবে একজন সাধু সৎ চরিত্র সদাশয় ব্যক্তি, অপরজন বেশ্যা তপস্বিনী। কামিনীর কথা মিথ্যে হতেই পারে, কিন্তু সে যে পুলিশের লোকের কাছে এমন সাজানো কথা বলবে না, তা মনে হয় হতে পারে না। সন্ন্যাসী মিথ্যে বলবে কেন? সন্ন্যাসীর মৃত্যুরই বা ভয় কি? যারা সংসারের মায়া ত্যাগ করেছে, এই জগতে যাদের নিজের বলতে কিছুই নেই, তিনি সামান্য জীবনের জন্য পারত্রিক সুখ নষ্ট করবেন কেন? সন্ন্যাসী নিশ্চয়ই নির্দোষী, কিন্তু কেমন করে তাকে নির্দোষ বলে প্রমাণ করব? শেষে প্রমাণের অভাবে কি একজন নিরাপরাধ ব্রাহ্মণ সন্তানকে ফাঁসি কাঠে ঝুলতে হবে? কামিনী নিশ্চয়ই মিথ্যে কথা বলছে। সে যখন শোভন সিংয়ের রক্ষিতা বেশ্যা ছিল, সে যখন একসময় শোভন সিংয়ের পয়সা খেয়েছে, তখন সে কখনোই শোভন সিংয়ের অনিষ্ট করতে পারে না। রূপসী শোভনের মেয়ে, ছেলেবেলায় সে যে কামিনীর বাড়িতেই যেত তা স্পষ্টই জানা যায়। সুতরাং কামিনী যে রূপসীকে ভালোবাসবে তাতে কোনো সন্দেহ নেই। সে যে রূপসীকে চুরি করবে, বিশেষত একজন সামান্য সন্ন্যাসীর কথায় রূপসীকে খুন করার জন্য তার হাতে অর্পণ করবে, এটা সম্পূর্ণ অসম্ভব। রমণীর প্রতিহিংসা বৃত্তি ভয়ানক প্রবল। রমণী যদি কারোর ওপর রেগে যায়, তাহলে সে যে কোনো রূপেই হোক, যতদিন পরেই হোক, তার উপর প্রতিশোধ সে নেবেই। কিন্তু কামিনীর কোনো কারণ ঘটে না। লাল সিংয়ের মুখে শুনলাম কামিনী এখনো শোভনের কাছ থেকে কিছু কিছু পয়সা পেয়ে থাকে। এইসব চিন্তা করতে করতে হঠাৎ একটা উপায় আমার মাথায় এলো। লাল সিং তখনও থানায় ছিল। আমি তাকে কাছে ডাকলাম। সে এসে জিজ্ঞাসা করল, শোভনের বোন ছাড়া আর কোনো আত্মীয় আছে কিনা। কিছুক্ষণ চিন্তা করে লাল সিং উত্তর দিল, আগে না, শোভনের তো ওই 2 বোনই ছিল। একটা ছোটবেলায় মারা পড়ে, আর আরেকটা এখনো আছে। শোভনের এই বোনের স্বভাব কেমন? অতি কুৎসিত, ভীষণ খারাপ। তার মতো বাজে আর নেই বললেই চলে। আর সেই বোনই হচ্ছে যত অনিষ্টের মূল। শোভনের ইচ্ছে থাকলেও কেবল ওই বোনের কথায় সে রূপসীর সঙ্গে আমার বিয়ে দিতে নারাজ ছিল। বোনের ছেলে মেয়ে কিছু আছে? না, একটা মেয়ে ছাড়া আর কোনো সন্তান ওর হয়নি। বাড়ি কোথায়? এই আমাদের শিয়ালদার কাছে। আমি সে বাড়ি জানি। শোভনের বোন তো এখন তাঁরই বাড়িতে আছেন। শুনেছি রূপসীর বিয়ে উপলক্ষে তিনি ভাইয়ের বাড়িতে গিয়েছিলেন। সম্ভবত এখনো ফিরে আসেননি। লাল সিং আমার কথা শুনে বেশ আশ্চর্য হলো। বলল, কে বলল শোভনের বোন তাঁরই বাড়িতে আছে?
দেখুন দেখুন, আমার বিশ্বাস তিনি বিয়ের দিন সকালেই নিজের বাড়িতে গিয়েছেন। আমিও বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলাম, সে কি, রাত্রির বেলা ভাইজির বিয়ে আর সকালবেলা তিনি নিজেই বাড়িতে ফিরে গেলেন? এ কি নতুন রহস্যের কথা বলছেন আপনি? আগে আগে রহস্যই বটে। তিনি রূপসীর বিয়ে দেখতেই তো এসেছিলেন, অথচ বিয়ের দিন সকালেই নিজের বাড়িতে ফিরে গেলেন কেন, সেটা আমি বুঝতে পারলাম না। শোভন সিংয়ের মুখে তো সে কথা শুনলাম না। তার বোন যে সেদিন সকালেই নিজের বাড়িতে গিয়েছেন, এ কথা তো তিনি বলেননি। বরং এমন কথা বলেছিলেন যাতে আমি বুঝেছি যে তিনি তখনও সেই বাড়িতে আছেন। এমনকি তিনি তার ভগ্নিপতিকে পর্যন্ত দেখিয়েছিলেন। হ্যাঁ, তার ভগ্নিপতি এখনো আছেন বটে, কিন্তু বোন নেই। কেন তিনি নিজের বাড়িতে গিয়েছিলেন বলতে পারেন? আগে আগে না, সে কথা আমি বলতে পারলাম না। কিছুক্ষণ চিন্তা করার পর আমি লাল সিংকে বললাম, আপনাকে এখন একটা কাজ করতে হবে। আমি একবার শোভনের বোনের বাড়িতে যেতে চাই। আপনাকে দূর থেকে বাড়িখানা আমাকে দেখিয়ে দিতে হবে। লাল সিং সম্মত হলেন। আমি পুনরায় ছদ্মবেশ ধারণ করে লাল সিংয়ের সঙ্গে শিয়ালদার দিকে এগিয়ে গেলাম। রাত 8টার পর লাল সিং একখানা বাড়ি আমাকে দেখিয়ে দিল। আমি তাকে থানায় ফিরে যেতে আদেশ করে খুব ধীরে ধীরে সেই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়িখানা ছোট হলেও দোতলা, বাইরেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। সদর দরজা পার হয়েই দুই দিকে দুটো ঘর দেখতে পেলাম, কিন্তু দুখানা ঘরের দরজাতেই চাবি দেওয়া। সদর দরজা পেরিয়ে কিছু দূর যেতেই আরেকটি দরজা দেখতে পেলাম, কিন্তু সেটাও ভেতর থেকে বন্ধ করা। ভেতরে প্রবেশ করতে না পেরে আমি সেই দরজার কাছে দাঁড়িয়ে কড়া নাড়তে লাগলাম। অনেকক্ষণ কেউ সাড়া দিল না। আমি প্রায় আধ ঘন্টা ধরে সেই কড়া নাড়াতে লাগলাম। অবশেষে বিরক্ত হয়ে চিৎকার করলাম। কিছুক্ষণ এই প্রকার চিৎকার করবার পর ভেতর থেকে একজন মহিলা উত্তর দিল, বলে কে গো, দরজা যে ভেঙে গেল। আমার খুব রাগ হলো। আমি বললাম, সে কি আমার দোষ? 1 ঘন্টা ডাকাডাকি করেও সাড়া পাইনি কেন? আমার কথা শেষ হতে না হতেই দরজাটা ভেতর থেকে খুলে গেল। একটা বুড়ি দাসী একটা আলো হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, তা আপনি কি চান? কোনো প্রকার গৌরচন্দ্রিকা না করে আমি একেবারে বলে ফেললাম, রূপসীকে একটু তাড়াতাড়ি আমার কাছে এনে দাও। এখানে রাখা ঠিক নয়। পুলিশের লোক জানতে পারলে বাড়ি শুদ্ধ সকলকে এখনই বেঁধে নিয়ে যাবে। শুনেছি 3 জন সন্ন্যাসী গ্রেপ্তার হয়েছে। যতদিন না বিচার হয় ততদিন রূপসীকে সাবধানে রাখতে হবে। আমার কথা শুনে দাসী আমার মুখের দিকে তাকিয়ে রইল, কোনো উত্তর দিল না। রূপসী আছে কি না সে বিষয়ে কোনো কথা বলল না। তার মুখের ভাব দেখে বোধ করলাম রূপসী সেখানেই আছে, কিন্তু সে কথা সাহস করে বলতে পারছে না। আমি নিশ্চিত জানতাম না যে রূপসী সেখানেই আছে, আন্দাজ করেছিলাম মাত্র। বিশেষত যখন লাল সিংয়ের মুখে শুনেছিলাম যে বিয়ের দিন সকালে শোভন সিংয়ের বোন তার বাড়িতে চলে গেছে, তখন তিনি যে রূপসীকে নিয়ে এসেছিলেন সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। সেজন্যই আমি রূপসী সেখানে আছে কিনা জিজ্ঞাসা না করেই তাকে আমার কাছে নিয়ে আসার জন্য বলেছিলাম। দাসীর মনোগত অভিপ্রায় আমি বুঝতে পারলাম। সে যে আমার উপর অবিশ্বাস করছে তাও জানতে পারলাম। আমি যখন তার সম্পূর্ণ অপরিচিত, তখন তার এরকম অবিশ্বাস জন্মাতে পারে এটা অস্বাভাবিক কিছু নয়। আমি এটার জন্য আগে থেকেই প্রস্তুত ছিলাম। তখনই পকেট থেকে একখানা চিঠি বের করে বললাম, আমার কথায় বিশ্বাস না হলে এই চিঠিটা নিয়ে দেখতে পারো। শোভন সিং আমাকে এই চিঠিটা দিয়েছেন। যাও, আর দেরি করো না, এখন আমাদের পদে পদে বিপদ ঘটতে পারে। এই বলে চিঠিটা নিয়ে দাসীর হাতে দিলাম। দাসী সেটা নিল, তারপর বলল, না 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 মশাই, আপনাকে আমার অবিশ্বাস হয়নি। তবে কি এ কাজ খুব গোপনে করাই ভালো, বুঝলেন? আমি আগে আপনাকে তো কখনো দেখিনি, সেই জন্যই তো চিনতে পারছি না। একজন পরিচিত লোককে পাঠালে আমি চিনতে পারতাম, আর শোভনের ওটাই করা উচিত ছিল।
আজ রাত্রেই রূপসীকে কোনো গোপন জায়গায় সরিয়ে ফেলতে হবে। এত তাড়াতাড়ি পরিচিত বিশ্বাস লোক কোথায় পাবে? আমি যদিও তোমাদের পরিচিত নয়, কিন্তু শোভন সিং আমাকে ছোটবেলা থেকেই চেনে। আমার মতো বিশ্বাসী লোক এত তাড়াতাড়ি পাবে না, সেই কারণেই ও পরিচিত লোককে পাঠাতে পারেনি। সে যা হোক গে, তুমি চিঠিটা নিয়ে ভেতরে যাও আর শোভন সিং এর বোনের হাতে দাও, কেমন? সেটা পড়ার পর তিনি যা হুকুম দেবেন সেই মতো কাজ করো। তিনি পাঠটা করবেন কি করে? হ্যাঁ, কি করে করবেন? তিনি তো লেখা পড়া কিছুই জানেন না। তা আমি জানি, কিন্তু শোভন আমাকে বললেন তার বোনের চাকর পড়াশোনা জানে এবং সেই তার ভগ্নিপতির অবর্তমানে এ বাড়ির অনেক চিঠিপত্র পড়ে থাকে। কিন্তু সে চাকরটা তো তাদের বাড়িতেই আছে। আমি ভীষণ ফাঁপড়ে পড়লাম। মনে হলো এইবার বুঝি আমি ধরা পড়ে গেলাম, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে যাত্রায় আমি পরিত্রাণ পেলাম। তখনই আশ্চর্যিত হয়ে আমি বললাম, সে কি, শোভন সিং যে আমার সঙ্গে তাকে এখানে আসতে বললেন, সে কি এখনো সেখান থেকে এখানে ফিরে আসেনি? কই, এখনো তো আসেনি। তাড়াতাড়ি চলে আসবে, কিন্তু আমি তো অতক্ষণ দেরি করতে পারবো না। কে জানে, হয়তো তার মধ্যেই পুলিশের লোক এখানে এসে উপস্থিত হবে। এখানে আসলে কিছু অবশ্য করতে পারবে না, তবে যদি... দাসী আর কোনো কথা বলতে সাহস করল না। এটা দেখে আমি বললাম, তবে যদি কি? আমার সঙ্গে কোনো কথা বলতে ভয় করো না, নির্দ্বিধায় বলতে পারো। আমার দ্বারা উপকার ছাড়া কোনো অপকার হবে না, বুঝলে? সে কথা নয়, মানে আপনাকে বিশ্বাস করছি, আপনাকে সব কথা বলতেই পারি, কিন্তু কি জানেন তো, যদি আর কোনো লোক আমাদের এ কথা শোনে, মানে ওই জন্যই একটু সাবধান হচ্ছি আর কি। এখানে আপাতত আর কোনো লোক নেই, তুমি স্বচ্ছন্দে সব কথা আমাকে বলতে পারো। এখন কি বলছিলে যেন? বলো। হ্যাঁ, তো বলছিলাম, যদি রূপসী কোনো চিৎকার করে 5 জনকে জানিয়ে দেয়, তাহলেই তো সর্বনাশ। মেয়েটা না বড় দুষ্টু। কেন? কেন আবার কি, সে নাকি সেই বুড়োকে বিয়ে করতে একেবারে পাগল হয়ে উঠেছে। বুড়োকে? কেন? যার সঙ্গে তার বিয়ের কথা। সে বুড়ো নাকি? আমি তো একবার মাত্র তাকে দেখেছিলাম। দেখতে বুড়ো না হলেও তার কিন্তু বয়স হয়েছে। তার প্রথম পক্ষের ছেলেটা এতদিনে বেঁচে থাকলে হয়তো 10 বছর মতো তো হয়েই যেত। আর ছেলের বয়স 10 বছর, তার আবার বিয়ে করা কেন গো? তার ছেলেটা এখন কোথায়? আরে বাবা, মারা গেছে। রূপসীর তবে এই বিবাহে অমত নেই? না, এত বয়স হলো এখনো বিয়ে হয় না, বাপের চেষ্টাও নেই। কাজেই এখন যার সঙ্গে তার বিয়ে হয় সেটাই ওর জন্য ভালো। বাবা, বিয়ে হলেই হলো। আমি আন্তরিক সন্তুষ্ট হলাম। তারপর বললাম, সে কথা পরে হবে, এখন রূপসীকে নিয়ে এসো, আমি তাকে এখান থেকে নিয়ে যাব। আজই কোনো দূর দেশে রওনা না হলে শোভনের রক্ষা নেই। শুনেছি সে ভাবি জামাইয়ের কাছ থেকে 800 টাকা আদায় করেছে। দাসী আর কোনো কথা না বলে বাড়ির ভেতরে প্রবেশ করল। কিছুক্ষণ পরে রূপসীকে নিয়ে পুনরায় সেখানে ফিরে এলো। আগে আমি রূপসীকে দেখিনি, মনে করেছিলাম সে বালিকা, কিন্তু এখন যা দেখলাম তাতে স্তম্ভিত হলাম। রূপসীর বয়স প্রায় 15 বছর মনে হলেও তার শরীরে যৌবনের সমস্ত চিহ্নগুলোই পরিস্ফুট হয়েছে। সে আমার মুখের দিকে সাহস করে তাকাতে পারল না। রূপসী সুন্দরী এবং যুবতী, তার জন্য লাল সিং যে অনায়াসেই 800 টাকা দেবে তাতে আর কোনো আশ্চর্য রইল না। দাসীর সঙ্গে রূপসীকে দেখে আমি বললাম, মা, তোমার বাপের ইচ্ছা নয় যে তুমি আর এখানে থাকো, তোমাকে এখনই আমার সঙ্গে যেতে হবে। ভিতর থেকে আর একজন রমণী উত্তর দিল, দাদার যেমন বুদ্ধি,
আমাদের এখানে থাকলে কোনো রকম গোলযোগের কোনো সম্ভাবনা নেই। কেন যে দাদা এখান থেকে রূপসীকে সরাচ্ছে সেটা বলতে পারেন? যা হোক, দাদার কথা মতো রূপসীকে আপনার সঙ্গে না হয় পাঠালাম, দেখবেন যেন কোনো রকম বিপদে না পড়তে হয়। হ্যাঁ, আপনি একদম সে ভয় করবেন না। বিশেষ না জেনে শুনে শোভন সিং আমার উপর এ দায়িত্ব দেয়নি, বরং রূপসী এখানে থাকলে আপনাদের বিপদের সম্ভাবনা হতে পারে। আমার সঙ্গে গেলে সেরকম কোনো ভয় নেই। আপনি চিঠিটা একটু রেখে দিন, বুঝলেন? ওতে আমার নাম ধাম সমস্তই আছে। প্রয়োজন হলে আমায় খবর দিতে পারেন। তবে এ পর্যন্ত জেনে রাখুন যে আমি আজ রাত 10:30টার সময় কলকাতা ত্যাগ করছি। রাত 9টা বেজে গেল। আমি আর বেশি দেরি করতে পারলাম না। রূপসীকে নিয়ে একখানা গাড়িতে উঠলাম এবং আধ ঘন্টার মধ্যেই থানায় ফিরে আসলাম। থানায় এসে রূপসীকে একটা ঘরে রাখলাম। পরে তখনই একজন কনস্টেবলকে শোভন সিং এর বাড়িতে পাঠিয়ে দিলাম। বলে দিলাম সে যেন অবিলম্বে তাকে ডেকে আনে। 1 ঘন্টার মধ্যেই কনস্টেবল শোভন সিংকে নিয়ে ফিরে আসলো। আমি কোনো কথা না বলি তখন তাকে বন্দি করতে আদেশ করলাম। শোভন সিং আমার আদেশ শুনে স্তম্ভিত হলেন। অত্যন্ত আশ্চর্য হয়ে বললেন, হ্যাঁ, কিরকম বিচার হলো? একে তো আমি ধনে প্রাণে মারা পড়েছি, তার উপর আবার আমাকেই বন্দি করলেন। আজ আমার অপরাধটা কি? আমি গম্ভীরভাবে উত্তর করলাম, আজ অনেক রাত হয়েছে, সব কথা কাল জানতে পারবেন। কিন্তু আমার অপরাধ? যথেষ্ট। আপনি লাল সিংয়ের কাছ থেকে 800 টাকা প্রতারণা করে নিয়েছেন। একজন নিরীহ সন্ন্যাসীর ওপর আপনার মেয়ের খুনের অপরাধ চাপিয়ে দিয়েছেন। হ্যাঁ, সে কি? আমার মেয়ে কোথায়? আপনি কি মনে করেন? সেই সন্ন্যাসী আমার ঘোর শত্রু ভজন সিং, সে ওকে মেরে ফেলেছে। আমি জানি ও ওকে মেরে ফেলেছে। এই দেখুন, আপনি এখনো মিথ্যে কথা বলছেন। হ্যাঁ, রূপসীকে যে কেউ খুন করেনি এ কথা আপনিও খুব ভালো করে জানেন। কিন্তু বলুন তো, পরশু রাত থেকে আপনি কি কাণ্ড করেছেন? আপনার কান্না দেখে আমি ভেবেছিলাম আপনার মেয়ে সত্যি সত্যি খুন হয়েছে, কিন্তু ঈশ্বরের ইচ্ছায় এখন আমার কাছে সমস্ত রহস্যই পরিষ্কার। আপনি যে কি ভয়ানক লোক! একজন নিরীহ লোকের প্রাণ নেওয়ার জন্য যে আপনি কি ষড়যন্ত্র করেছেন তা কাল সকালেই জানতে পারবেন আপনি। আজ অনেক রাত হয়েছে, বিশেষত সমস্ত দিন কঠোর পরিশ্রম করার পর আমি এখন ক্লান্ত হয়ে পড়েছি। আজ এই রাত্রে আর সেসব কথা আমি বলতে প্রয়োজন মনে করছি না। এই বলে আমি একজন কনস্টেবলকে ইঙ্গিত করলাম। সে আমার সংকেত বুঝতে পারল এবং তখনই শোভন সিংকে আমার সামনে থেকে নিয়ে চলে গেল। শোভন সিং খুব বিমর্ষ হয়ে হাজতে প্রবেশ করল। পরের দিন সকালে লাল সিং থানায় আসলো। আমি তাকে কোনো কথা না বলে তাকে শুধু একটু অপেক্ষা করতে বললাম। সে আমার মুখের দিকে তাকিয়ে কি বুঝেছিল বলতে পারি না, কিন্তু তাকে আগের থেকে যেন অনেক বেশি আনন্দিত বলে মনে হলো। অন্যান্য কাজ শেষ করে আমি শোভন সিং, লাল সিং, কামিনী এবং সন্ন্যাসী 3 জনকে একটা ঘরের মধ্যে আনতে বললাম। মুহূর্তের মধ্যেই আমার আদেশ মতো কাজ হয়ে গেল। আমি তখন সেই ঘরে প্রবেশ করলাম। তারপর শোভন সিংয়ের দিকে তাকিয়ে বললাম, আপনার সমস্ত চাতুরি যে ধরা পড়ে গেল শোভন স্যার। রূপসীকে কেউ হত্যা করেনি, তাকে আপনি কৌশল করে আপনার বোনের বাড়িতে সরিয়ে দিয়েছিলেন। রূপসী যখন গৌরীর সঙ্গে পদ্মপুকুরের কাছে গিয়েছিল তখন কামিনী কৌশল করে ওদের দুজনকেই ভুলিয়ে গাড়িতে তুলেছিল এবং খুব দেরি না করে সন্ন্যাসীদের সেই নির্জন আশ্রম, সেই ভাঙা অট্টালিকায় নিয়ে গিয়েছিল। সন্ন্যাসীরা নিশ্চয়ই ধ্যানমগ্ন ছিলেন তখন, তারা এ বিষয়ে কিছুই জানতেন না, এমনকি সন্দেহও করেননি। ওইখান থেকে রূপসীকে কৌশলে বের করে দেয়া হয়েছিল এবং গৌরীকে নানা প্রকার ভয় দেখিয়ে কামিনী নিজে বাইরে বের করে এনেছিল। গৌরী নিজের চোখে রূপসীকে হত্যা করতে দেখেনি, সে কামিনীর মুখে শুনেছিল মাত্র, এবং সেই শোনা কথা এমনভাবে রাষ্ট্র করেছিল যেন সে সবকিছু স্বচক্ষে দেখেছে। আপনি লোক লাগিয়েছিলেন,
তারাই রূপসীকে বের করে এনে অন্য পথ দিয়ে আপনার বোনের বাড়িতে নিয়ে যায়। এদিকে আপনার বোনও সেই দিন সকালে আপনার বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে গিয়েছিল। বিয়ে বাড়ির জন্য তার আগমন, অথচ বিয়ের দিন সকালেই নিজের বাড়িতে ফিরে গেলেন। খুব আশ্চর্য কথা, তাই না? এখন বলুন তো, আপনি কিসের জন্য নিজের মেয়ের মিথ্যে মৃত্যুর সংবাদ রাষ্ট্র করেছিলেন? কেনই বা নিরপরাধ ওই সন্ন্যাসীদের ওপর খুনের দায় চাপিয়ে দিয়েছিলেন আপনি? আর কেনই বা এই লাল সিংকে প্রবঞ্চনা করতে উদ্যত হয়েছিলেন? আপনার প্রত্যেক কথার প্রমাণ আছে আমার কাছে। বলেন তো, সম্মুখে আনি সেই সাক্ষ্যদের? আপনি প্রস্তুত তো? আমার কথা অস্বীকার করা বাতুলের কাজ। আমার কথায় শোভন সিংয়ের মুখ পাংশুবর্ণ ধারণ করল। তিনি আমার কথার ভাবেই বুঝেছিলেন যে আমি মুখে যা বলছি কাজেও তাই করব। এটা ভেবে তিনি বললেন, আগে না, যা করেছি যখন ধরা পড়েই গেছি তখন আমি আর অস্বীকার করব কেন? হ্যাঁ হ্যাঁ, আপনার সব কথাই ঠিক। আপনি সত্যি সব করতে পারেন। আমি নিতান্ত কষ্টে পড়ে লাল সিংয়ের সব টাকা নষ্ট করে ফেললাম। আর আপনার টাকার দরকার নেই। যখন আপনার মেয়ে রূপসী জীবিত, তখন তার সঙ্গে লাল সিংয়ের বিয়ে দিয়ে দিন। যে প্রতিজ্ঞা করে টাকা নিয়েছিলেন সেই প্রতিজ্ঞা পূরণ করুন। আপনার মেয়ে তো এখানেই আছে, আর সেই লাল সিংকে বিয়ে করতে সম্পূর্ণ রাজি। আপনি অন্যায়ভাবে মিথ্যে এই বিপদ ঘটিয়েছেন। কেননা নিরীহ সন্ন্যাসীদের ওপর ওই মিথ্যে কন্যাকে খুনের দায় চাপিয়ে আপনি নিজেই বিপদে পড়েছেন। যথেষ্ট অর্থদণ্ড না দিলে নিষ্কৃতি নেই। শোভন সিং বিয়ের কথা শুনে ভেতরে ভেতরে রেগে গেল, কিন্তু সাহস করে সে সম্বন্ধে কোনো কথা বলতে পারল না। কিছুক্ষণ কি ভেবে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, আপনি কেমন করে জানলেন যে আমার মেয়ে এই বিয়েটা করতে ইচ্ছুক? সে আমার দুধের মেয়ে। এই বুড়ো বরকে বিয়ে করতে চাইবে কেন সে? কেন সেটা আমি জানি না, কিন্তু আপনার মেয়ে আমার বাড়িতে এমন কথাই বলেছে। হুজুর, আমার মেয়ে বালিকা। না, সে বালিকা নয়। সে এখন যুবতী। বিশেষত তার কোনো অপরাধ নেই, শুধু সাক্ষীর জন্য তাকে এখানে আনা হয়েছে। সেই জন্য তাকে বাইরে পুলিশের অন্যান্য কর্মচারীদের সঙ্গে আমি একসঙ্গে রাখিনি, আমার অন্দরেই স্থান দিয়েছি। রূপসী খুব ভালো মেয়ে, তার মন খুব সরল। শোভন সিং আর কোনো কথা বলতে পারল না। সন্ন্যাসীদের তখনই মুক্ত করে দেয়া হলো। তাঁরা, বিশেষত ভজন সিং, আমায় আশীর্বাদ করে সেই জায়গা থেকে চলে গেলেন। লাল সিং আমার কথায় খুব আনন্দ পেল। আপাতত রূপসী তার বাড়িতেই গেল। শোভন সিং বিয়েতে সম্মতি দিয়েছেন, সুতরাং রূপসীকে লাল সিংয়ের সঙ্গে যেতে নিষেধ করলেন না। কামিনী হাজতেই রইল, কেউ তার জামিন করল না। সৌভাগ্যবশত অনেক দিন তাকে হাজতে থাকতে হয়নি। খুব তাড়াতাড়ি তার বিচার হয়ে গেল। বিচারে শোভন সিংয়ের 500 টাকা এবং কামিনীর 200 টাকা অর্থদণ্ড হল। অর্থ দিতে না পারলে শোভন সিংকে 6 মাস এবং কামিনীকে 1 মাস সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রূপসীকে পেয়ে লাল সিং এত সন্তুষ্ট হয়েছিলেন, বিশেষত রূপসী তাকে বিয়ে করতে চায় এটা শুনে সে খুব আনন্দ পেয়েছিল। শোভন সিংয়ের মুক্তির সমস্ত টাকা নিজেই দিয়ে দিয়েছিল সে। শোভন মুক্ত হলেন। কামিনীও 200 টাকা দিয়ে মুক্তি লাভ করল। বাড়ি ফিরেই শোভন সিং কন্যার বিয়ের আয়োজন করতে লাগলেন। বিনা বাক্যব্যয়ে লাল সিংকে 500 টাকা দিতে দেখে তিনি লাল সিংয়ের পক্ষপাতী হয়েছিলেন। রূপসীকে নিজের বাড়িতে এনে মহা সমারোহে বিয়ে দিলেন। নবদম্পতিকে শোভন প্রাণ খুলে আশীর্বাদ করলেন। গল্প পাঠে বিভিন্ন ভূমিকায় যারা যারা অভিনয় করেছেন তারা হলেন কৃত্তিক, সঞ্জয়, অমিত এবং সঞ্চয়িতা।